রাত ১টা। ও কিন্তু জানে না এখনো আমার সেই একটা আমি আসছি। এসে আমি আবার হসপিটালে আসছি। এসে ওদিন রাত্রে ছিলাম। ভোরে তখন উকিল ওকে উঠাবে। আমার অ্যাডভোকেট নাজবা সে উঠাবে। ভোরে চলে আসলাম। তখন তো আন্দোলন মানে চতুর্দিকে গন্ডগোল হচ্ছে। আমি ফজর ৭টার দিকে চলে গেলাম। ৩টা স্কুটার আমি মানে পাল্টাতে গেলাম আর কি। গিয়ে ওখানে বসে গেলাম। আপনার উকিল তখন আসেনি। ওনার বারান্দায় দাঁড়িয়ে আছে, আবার যদি মিস করি বা কিছু। সেখানে মানে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। রাস্তায় দাঁড়ানোর পরে ওরা তো রাস্তার ওদের একটা ব্যারিকেড আছে, ওই পর্যন্ত আপনাকে আসতে দিবে না। হ্যাঁ, অনেক ফটোগ্রাফার, সাংবাদিক অনেকে ছিল। কাকে আনে, কাকে কখন ছবি তুলবে, এটা এখন আমার মনে হচ্ছে আর কি। তখন তার এত মনে হয়নি আমার। তখন তো আমার একটাই, আমি ওকে কখন দেখব। পথে আমি দাঁড়ায় আছি। তারপরে আমাদের ড্রাইভারটাও ছিল, আমার আমার নাম্বারটা ছিল। দাঁড়াইতে আছি, দাঁড়াই আছি এমনি। ওরা একটু আমাকে পানি এনে দেখ, বিস্কিট এনে দে, এটা এনে দে, সেটা আমি বলছি না, আমি যদি একটু কোথাও যাই তাহলে আমি হারাই ফেলবো, এই জন্য আমি যাচ্ছি না। তখন আনতে আনতে আমার মনে হবে মানে আফটার জোহরের পরে। তখন আমি হঠাৎ করে খুলে দেখি আমার ড্রাইভার বলতেছে, ম্যাডাম স্যার ওকে আনছে, আমার ভাইয়াকে আনছে ওনাকে আনছে। দৌড়াই আমি যাচ্ছি। এখন বুঝতেছি, দেখলাম পরে বুঝছি, এই যাবেন না, আমাকে ধমক দিচ্ছে, এই যাবেন না, ওখানে কোনো কাজ নেই, যাবেন না, খবর আমাকে বাধা দিচ্ছে বারবারে। আর আমিও অ্যাটেম্প নিছি যে আমার ছেলেকে তো আমি দেখবই। তারপর আমি ওই ওদের ফাঁকে ফাঁকেই ভিতরে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি তো ওকে দেখে, কিন্তু আমার কখনোই কল্পনা ছিল না যে আমার ছেলেকে হাতকড়া পরাবে। এটা আমি মানে আপনার চিন্তাও করিনি। যখন ও আমাকে দেখবেন তো খুঁজতেছে, আমি এটা দেখার পরে বলছি, আমি ওকে দেখেই বলতেছি যে বাবা তুমি কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি, নো টেনশন, নো টেনশন, কোনো চিন্তা করো। তখন ওর মুখে একটা, মুখে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমানত, আল্লাহর হাওলা। এরপরে এরপরে তো ওকে রিমান্ড চাইলো। রিমান্ড আমরা অনেক, যাইতে দেয় না আমাকে, সহজে তো যেতে দেয়নি, এটা নিয়মও না ওদের। এরপরে তো আপনার ওদিন রিমান্ড চাইলো। রিমান্ড চাওয়ার পর তো বুঝেনি একটা আমাদের কি অবস্থা। আর তো কারোর সাথে যোগাযোগ নেই, আমি বাসায় আসে নিষেধ। আম্মাকে দেখে আম্মাকে সালাম দিলাম, যে কারণে সালাম দিতে আমার কাছে খেয়াল নেই যে আমার হাত বাঁধা, যে হাত উঠে দেখি 2টা হাত উঠে গেছে আমার। মা বলছে নো টেনশন, ওটা তো ধরেন মার চেহারা দেখে যেটা পাওয়ার, আমি ওইখানেই, যেটা হচ্ছে একটা আল্লাহর একটা অসীম একটা মেহেরবানি, একটা যে শক্তি পেয়েছি। এরপরে আর আমার মোমেন্টটাই মনে হয় খুব 8-10 সেকেন্ডের বেশি হবে না জিনিসটা, এর বেশি না, এতটুকু। কিন্তু নেক্সট রিমান্ড পর্যন্ত এই কিন্তু আমার মায়ের সাথে দেখা। আর কিন্তু আপনার মনে হয়েছিল পরে যে আপনি বের হয়ে আসতে পারবেন? বের হয়ে আসতে পারবো, নিয়ে চলে গেল পরে আবার। বের হয়ে আসতে পারবো প্রথমে তো বললো যে এমনি নিতেছি, ছেড়ে দিবে। কিন্তু আচরণ তাদের কোনো সময়, আমি কয়েকবার তাদের জিজ্ঞেস করা বা কিছু, আমার যে আয়ুষ বা অন্য অফিসার থাকলে কেউ কোনো রেসপন্স ছিল না। বা কোর্টে আনার পরে যখন আমাকে 5 দিনের রিমান্ড দিল, 5 দিনের রিমান্ড দিতে পারে, মানুষের রিমান্ড তো অনেক অনেক রকমই শুনেছি বা অনেক ইয়েতে। বেসিকলি যেই মামলা তারা বলছিল যে উত্তরার পূর্ব থানায় 25 তারিখ থেকে ধরেন, মূলত যে জিনিসটা যে তারা এর আগে থেকে বলার চেষ্টা করছিল যে ওই যে আপনার তারেক রহমানের, আমাকে যখন ধরেছে তারেক রহমানের কোমর কোমর ভাঙার এক্সাম্পল দিল আমাকে, তা আমি উনি কিছু বললাম না, ঠিক আছে, কারণ উনি এরপরেও বলছে বলে তারেক রহমানের সাথে তো অনেক ভালো খাতির, টেলিফোনে কথাবার্তা হয়। তা আমি চুপচাপ তাকিয়েছিলাম ওনার দিকে আর কি। তো বলে কোনদিন দেখা হয়নি বা কথা হয়নি। আমি 2022 সালে আমি যখন আমার ছোট ভাই গ্র্যাজুয়েশনের জন্য লন্ডন গেছিলাম, এটা বড় একটা সভায় ওনার সাথে দেখা হয়েছিল। এক কথার পরে ধরেন আর কোনো কথা হয়নি। ডে 1 থেকে শুরু হয়েছে ধরেন আপনার, বলে আচ্ছা ঠিক আছে যান। দোতলায় গেলে তো আবার আপনার যে টুপি পরানো হয়, টুপি পরা আবার 4 তলা আনার পরে এই আমার শুরু হলো আর কি।
পিতা সমতুল্য একজন বিএনপি সিনিয়র নেতা, এবং তিনজনই খুব সিনিয়র, তিনজনকে আমাকে একসাথে আপনার লম্বা করে দাঁড়িয়ে চারজনকে একসাথে নির্যাতন করা হয়েছে। এটা আমার কাছে খুব খুব লজ্জার ছিল, খুব কষ্টের ছিল যে যাদেরকে চাচা বলি, সম্বোধন করি বা পিতৃ সমতুল্য, আমার সামনে তাদেরকে নির্যাতন করছে, আমি কিছু করতে পারিনি। যেটা বলেছিল তারা যে যে আমার তাকিয়ে থাকতে হবে, আমি সবার পিছু ছিলাম। আমি আমি ভাবছিলাম যে মানে লাস্ট ডে রিমান্ডের আর কি, কালকে তো চলে যাব, যা মায়ের খাওয়ার তো খাইছি, আর আমি তাকাইনি। এটা কি ধরনের একটা সেন্স হলো যে ওনাদেরকে মারবে, আমি তাকায় থাকবো? খাটো করা, ছোট করা, তারা এগুলোর ব্যাপারে এত এক্সপার্ট। এই কাজগুলো যদি পজিটিভ ভাবে যদি দিত, তাহলে দেশের অবস্থা আরো অনেক আগে আরো উন্নত হইতো। আপনার ভালো মানব সম্পদ তৈরি হলে তো আপনার বেটার বেটার আউটপুট পাওয়া যেত। আরো পুলিশ ডিবির মতো হচ্ছে এত সেন্সিটিভ অর্গানাইজেশন গুলাতে। আমার 25 তারিখ থেকে নিয়ে ধরেন তারেক রহমানের সাথে কবে দেখা হয়েছে, কে কে ছিল লন্ডনের মিটিং এ, কি কি আনছো, কি বলে রামপুরায় কে কে ছিল, এর নাম বলতেছে, ওর নাম বলতেছে। তাদের কথা হচ্ছে যে রামপুরা থেকে উত্তরা যা কিছু হয়েছে, এটা আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান স্যার দেশনায়ক তারেক রহমানের ফান্ডিংয়ে এবং ওনার ইশারায় আমি এবং আমাদের উত্তরা ঢাকা মহানগর যে এস এম জাহাঙ্গীর সাহেব, আমরা দুইজন মিলে এই টোটাল এক্সিকিউট করেছি। এবং এই কাজগুলা ধরেন আপনার যত লোক করেছে, যতভাবে করেছে, আপনার যত লোক মানে যত কিছু হয়েছে, এটা আবার একটু নিয়ে না, টোটালটাই দেশনায়ক তারেক রহমানের অর্ডারে, ওনার ফান্ডিংয়ে আমি আর আমাদের উত্তরার এস এম জাহাঙ্গীর আঙ্কেল, আমরা দুজন মিলে আপনার রামপুরা থেকে উত্তরা এই সেতু ভবন বলেন, ইয়া বলেন। আমি একবার ডিবিতে ছিলাম, তখন আমাদের এক কাজী শাহিন আঙ্কেল, আপনার উনি যুবদল করতেন, ওনাকে বাসা থেকে উঠে নিয়ে আসছে। তো উনি বলতেছে যে উনি টিভিতে দেখে আসছে যে ডিবির হারুন সাহেব বুঝি বলতেছে যে আমি তারেক রহমানের সাথে ডেইলি যোগাযোগ, প্লাস আপনার সেতু ভবন, এটা সেটা। তা আমি ওনাদিকে কতক্ষণ তাকিয়েছিলাম যে ব্যাপারটা কি, এখানের কথা ওইখানের কথা দেখি মিলে বা ইয়া মিলে। তো আপনি উত্তর দিতে গেলেও মায়ের, চুপ থাকলেও মায়ের, চিৎকার করলেও মায়ের, এনি মুভমেন্ট অফ বডি মার, রেগুলার তো হচ্ছে, এটা তো আলাদা। আমি প্রথম দিন না আপনার প্রথম 20 মিনিট বুঝতেই পারি নাই, চিল্লাচ্ছি তো ঠিক আছে, মারতেছেটা কেন, কারণটা কি? পরে আবার শুনলাম যে ডিজিএফআই ওখান থেকে রিপোর্ট যে আমি ঢাকা নোয়াখালী ফেনীমুখী যা আসছে, যেহেতু আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জে, এখানে পুরো দায়িত্বে আমি ছিলাম, এইসব মিলে আর কি। তো মারার সময় তারা তো ধরেন দুজন দুজন করে মারে, মানে একদিকে একদিকে, আবার তারা 10টা বাড়িতে আবার 10টা, আবার পিছন থেকে আরো দুজন আসে, আবার 10টা বাজে। তো এইভাবে ধরেন আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা। তাদের টায়ার্ডনেস আছে, আমাদের কোনো টায়ার্ডনেস নেই। মারার পরে নিচে নামায়, 4তলা থেকে আপনার নিচতলায় নামায়, দোতলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার 3তলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার ঘুরায়, আবার উঠায়। পানি বা কিছু একটা, দুইটা জিনিস ছিল, যে দাগ পরা যাবে না আর পানি খাওয়ানো যাবে না, এটা হচ্ছে স্ট্রিক্ট রুল। এবং ডিবিতে ভালো মানুষ আছে, যেমন আমার যে আয়ু ছিল, ইয়া ছিল, তারা ভালো ছিল, তারা তো মানে সিগনেচারি অথরিটি থেকে শুরু করে জোন টিম যেগুলা, ওগুলা মনে হয় হারুন সাহেবের একদম নিজের কেনা গোলামের মতো আর কি, সে যা বলে এখন তাই করে। অন্য কারো কিছু যে তারা যে
বাংলাদেশ সরকার একটা পার্ট বা কিছু একটা, ওইটা না। তারা হচ্ছে ডিবি হারুনের কেনা গোলাম, সে যেভাবে বলে ওইভাবে করে। তো আমাকে যেভাবে টর্চার করে, এরকম আরো অনেকে, কেউ বাদ নাই, কারো কম কারো বেশি। কিন্তু আমার ধরেন এই ডেইলি এই যেটা হচ্ছিল, এটা আমি, কারণ সেকেন্ডের দিন যখন আনলো, কোনো কথাই নাই, মানে কেউ কোনো টু শব্দ করে না, গালিগালাজ করে আর মারে, গালিগালাজ করে আর মারে, মানে আছে না যে কিছু বলবে। জি। থার্ড ডের দিন এসে আপনার বলে আজকে তো আপনার মনে হয় যা বাঁচাইতাম বাঁচাতে পারবো না, আপনার মা যে হসপিটাল ইয়াতে কোর্টে আসছে। আমি বলছি কোর্টে আসতে আপনারাই তো জান, আমার মা হসপিটাল থেকে আসছে। বলে এই ভিডিও করার কি দরকার ছিল? আমি বলছি, ভিডিও কোন ভিডিও? কারণ ওনারা যে কথাবার্তা যেগুলো বলে, এগুলো তো সবাই তো আপনার দেখে মনে হয় যে আপনার মানে কি বলবো, ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার সিনড্রোমের সবাই রুগী, যারা মানে সবগুলো হচ্ছে আপনার মনে হয় যে এটা ক্র্যাকপট, নলে আপনার মানে অমানুষের থেকে আর অন্য কিছু না। তো এদের কোনো কথাবার্তা, ধরেন এই ভালো কথা বলতেছে, 10 মিনিট পরে ওই আমাকে মারতেছে, আমি তো গলা বুঝতেছি যে সেম পার্সন। তো বলে আপনার তো আর সেভ করতে পারলাম না, সারা সবাই খুব খ্যাপা, এই ভিডিও আপনার মা সহ আপনি। আমি ভাই ভিডিও কোন ভিডিও? আমি তো আসলে তো ভিডিও কোনটা আমি তো বুঝতে পারি না ভাই, জানে। আমি ভাবলাম ওনারা করলো না নতুন কোনো আবার একটা তো আছে, তার মানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের সাথে এটা নতুন আবার কোনো কিছু আনলো কিনা। কারণ যেখানে একটু কথা বললেই যেখানে মারে, তো মানে আপনি তো জানেন না আপনার সার্ভার থেকে ভিডিও এসেছে। একদম না। স্বাভাবিক। তো ওই দিন ধরেন এমন তো ধরেন যা করে, ওই দিন পরে আমি শুনেছিলাম আমাকে টোটাল 9 জন মিলে মারছে। একটা পর্যায়ে গিয়ে ধরেন আমি একটা জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যখন আমার মা নিয়ে কথা হয়েছে যে মা ছেলে ভিডিও মারাও। আমি তখন বলছি এই আপনার নাই, আপনার নাই, আর আপনাদের সন্তান নাই, সমাজ নাই বা কিছু নাই, আজকে আল্লাহর কাছে বিচার দিলাম, মারবেন মারেন, মা নিয়ে কথা বলবেন, যত জোরে মারবেন আমি তো উত্তরের পরে আরো ইয়া দিব। তো দেখলাম ওই দিন বেশ আমার আর বলতে গেলে সেন্স না থাকার মতোই আর কি। তা আবার ধরেন একটু যখন ইয়ে, তখন বলে নাপা খাও, তখন বলছি আমি কিছু খাই নাই। বলে না ওষুধ এমনি খাওয়া যায় নাপা। আমি বলছি ভাই আমি খাবো না। তা আবার খারাপ বন্ধু, খাবি না মানে চোখ বন্ধ করে জোর কেউ নাপা ওষুধ খাওয়ায়। পরে বুঝলাম যে এই ওষুধগুলা আসলে নাপাও ছিল না, এগুলা সিজোফ্রেনিয়ার ওষুধ ছিল, মানে পাগলের ওষুধ ছিল আর কি। পুশ আপ 2বার ইয়া দিছি, যে কারণে আমি এখনো কথা বলছি ঠিক আছে, একটু পর মনে করে করে কথা বলতে হচ্ছে, আজকে আমার একটু বেশি খারাপ লাগছে, সরি। তো ওই দিন আবার কখন যে আমাকে আবার নিয়ে গেছে ফেরত, আমার খেয়াল অ্যাকচুয়ালি প্রপারলি খেয়াল নেই। আমার ডে 3 রিমান্ডের, ডে 4-এ ধরেন এটার থেকে আরো 10 গুণ বেশি হয়েছে। আমি শুধু এতটুকু, আমার মার সামনে বেশি কিছু আর বলবো না, যদি কালকে একটু বেশি বলে ফেলছে, আজকে আর বলবো না, মানে 10 গুণ আরো বেশি, মানে রাতের। আর ন্যায় হচ্ছে রাতের বেলা, দিনে নেন বিকালে নেন বা কিছু একটা হোক, তখন খেতে, তখন হারুনের ভাতের হোটেল সবাই চিনে, খাওয়ার সময় তো ওই সময় ডাক দেয়, তখন বলে খাইছেন খেয়ে নেন ভাই, নিয়ে যাবেন জানি কি করে মারবেন, এই সময় খাইতে ইচ্ছা হয় কারো না, আসার পরে কারো খাইতে ইচ্ছা হয়। সেই জন্য বলছিলাম যে ওই যে প্রিন্স আর যদি আসি মাহতাব না থাকতো, আমার এই জিনিসগুলো খুব কষ্ট হয়ে যেত। চোখ বাঁধা অবস্থা আমাকে তো ধরেন এই মাস্ক বা জমটুপি পরানো 2বার না 2বার বা 3বার আমার ওই গামছা দিয়ে চোখ বাঁধা, চোখ এমনভাবে বাঁধে কিছু দেখার তো উপায় না, মনে হচ্ছে সব বের হয়ে যাবে আর কি। আর এমনি আপনার যদি জমটুপি পরানো থাকলে আপনার ইয়া পরানো থাকে হ্যান্ডকাপ, আর যদি আপনার গামছা দিয়ে চোখ বাঁধা থাকে তখন হাতও গামছা দিয়ে বাঁধে, কারণ ওরা ঝুলায়, তো শুধু গামছা দিয়ে বাঁধে, বেঁধে আবার হাতে গামছা দিয়ে বাঁধে ঝুলায়। 28 তারিখে আপনার 11টা 11:30টার সময়, আপনার 8:30টার সময় নিয়ে যাওয়ার পরে 11:30টার সময় আপনার
আমার আবার ইয়েছে